দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি দেশের এই মুহূর্তে বাংলাদেশি কমিউনিটি সহ যারা অভিবাসী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি ইমিগ্রেশনের বর্তমানে কি ধরনের সতর্কতা মেনে চলবেন, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল ভাইকে, যিনি একই সঙ্গে বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জল ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। দর্শক, যেটি বলছিলাম যে এই মুহূর্তে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন 20 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি ইমিগ্রেশন বিষয়ে 10টির বেশি নির্বাহী আদেশ দিয়েছেন, এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, এবং এর মধ্যে উল্লেখযোগ্য যেমন আছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি, এবং একই সঙ্গে আছে অবৈধ অভিবাসী যারা আছেন, বিশেষ করে যারা অপরাধের সঙ্গে যুক্ত কিংবা যারা অনথিভুক্ত, অর্থাৎ যাদের গ্রিন কার্ড কিংবা এখন পর্যন্ত সিটিজেনশিপ হয়নি, এমন অনেকেই আছেন যারা ডিপোর্টেশনের আতঙ্কে আছেন, এবং এটি বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন জায়গায় ব্যাপক প্রভাব পড়ছে, যেটি হয়তো আপনার আশপাশে আপনি দেখতে পাচ্ছেন যে যখন থেকে ডিপোর্টেশনের জন্য আইস অভিযান শুরু করেছে তখন কিন্তু বিভিন্ন জায়গায় মানুষজনের চলাচল অনেকটুকু কমে এসেছে, এমনকি মসজিদ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে অনেক জায়গাতে মানুষ আতঙ্কে এড়িয়ে চলছেন। কিন্তু এই বিষয়টি আসলে আইনি ব্যাখ্যা কি, কিংবা এটির আসলে প্রভাবটা কি হতে যাচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা জানি পুরো দেশে প্রায় 9,000-এর মতো আটক হয়েছেন, এবং বাংলাদেশি কমিউনিটির কথা যদি আমরা স্পেসিফিকলি বলি, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে 5 জন বাংলাদেশিকে পুরো দেশ থেকে আটক করা হয়েছে ডিপোর্টেশনের জন্য, যদিও তাদের আইনি আশ্রয় নেওয়ার সুযোগ এখনো বহাল আছে। তাই এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। অন্যদিকে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিষয়টি প্রেসিডেন্ট প্রথম দিনে দায়িত্ব নিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, সেটির উপর কিন্তু ফেডারেল জাজরা নিষেধাজ্ঞা দিয়েছেন, এবং সবশেষ মেরিল্যান্ডের ফেডারেল জাজ যে নিষেধাজ্ঞাটি দিয়েছেন, স্থগিতাদেশ দিয়েছেন, তিনি বলেছেন যে আগামী সুপ্রিম কোর্টে এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে, অর্থাৎ যেটি 19 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এখানে যারা অভিবাসী আছেন, অনথিভুক্ত মানুষ আছেন, যারা ভিজিট ভিসায় এসেছেন, তাদের সন্তানরা এখানে জন্ম নেওয়ার পর তাদের নাগরিকত্বের উপর তিনি একটি স্থগিতাদেশ দিয়েছিলেন, কিন্তু সেটি আপাতত কোর্টের অর্ডারে সেই নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এখন এটি কার্যকর থাকবে, আগের নিয়মেই চলবে। এইসব বিষয় নিয়ে কথা বলবো, এবং একই সঙ্গে দর্শক আপনারা যারা দেখছেন তারাও যদি মনে করেন আমাদের এই আলোচনায় অংশ নিতে চান, কোনো প্রশ্ন করতে চান, আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে আপনি টেলিফোন করতে পারবেন। ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও কমেন্টস আকারে আপনার যে কোনো প্রশ্ন করতে পারবেন, এবং একই সঙ্গে হজ ওমরা বিষয়েও কথা বলতে পারবেন, যেহেতু বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও আমাদের সাথে আছেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। সেটি হলো বেলাল ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো ইমিগ্রেশন নিয়ে আতঙ্কের কথাটা আমরা বলছিলাম। আমরা সংখ্যা জানিয়েছি যে বাংলাদেশিদের মধ্যে পুরো দেশে 50টি স্টেটে মিলে 5 জন এখন পর্যন্ত আটক হয়েছেন, নিউ ইয়র্কেও আছেন, আমরা জানি। এখনকার অবস্থাটা কি, কিংবা কি ধরনের সতর্কতা আসলে মেনে চলা উচিত? ধন্যবাদ জল ভাই আপনাকে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার আগে একাধিক এপিসোড আমরা একসাথে করেছি, এবং তখনই আমরা বলতেছিলাম যে একটা ঘূর্ণিঝড়ের মতো বা একটু বেশি সাঁড়াশি অভিযানের মতো হবে। প্রেসিডেন্ট ক্ষমতা কিন্তু আসছেই আপনার ইমিগ্রেশন এগেনস্টে বলে, যে আমি যদি ক্ষমতায় যাই আমি ইমিগ্রান্টদেরকে তাড়াবো, ওর যাদের কাগজপত্র নাই তাদেরকে আমি বের করে দেব। তো যেই কাজ, যে কথা ওনার প্রমিস, সে অনুযায়ী প্রেসিডেন্ট সামনে যাচ্ছে। যা ছিল প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার, ডে বাই ডে উনি দিয়েই যাচ্ছেন। বেসিক্যালি যাদের অলরেডি ডিপুটেশন আছে ওনারা চাইলে রিঅ্যাপ্লাই করতে পারেন, বাট আপনার অ্যাপ্লিকেশন নিবে কিনা সন্দেহ। আচ্ছা, কারো এমনও আছে আমার জানা মতে আমাদের কমিউনিটিতে 2বার ডিপুটেশন ওনার আছে, মানে প্রথম সামহাও উনি ডিপুটেশনটা সেকেন্ড টাইম কিভাবে, লেটস সি বিসিডি কেউ একজন অ্যাপ্লাই করলেন, সামহাও উনি ডিনাইড। ওকে, যখন আপনি ফার্স্ট ওয়ান যখন আপনি ডিনাইড, দ্যাট মিনস কিন্তু আপনি ডিপোর্টেশন অর্ডার, আপনি এই দেশে থাকার আর লিগ্যাল রাইট আপনার নাই। কোর্ট আপনাকে বলেছে না, ডিনাইড। আমি এবিসিডি কেউ হয়তো অ্যাপ্লিকেশন করলো যে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম, আমি আমার নিজের নিরাপত্তা বা আমার স্বার্থে, আমার বেঁচে থাকার স্বার্থে আমি এই দেশে আশ্রয় প্রার্থনা করতে চাচ্ছি, ওর তার অ্যাপ্লিকেশন করা ছিল। সো সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, হোয়াট এভার, ওনার যখন কেস ডেট আসলো, জাজ সামহাও ওনাকে বলছে না,
আমরা তোমাকে অ্যাকসেপ্ট করি নাই বা তোমার অ্যাপ্লিকেশন আমরা গ্রান্ট করতে পারি নাই, সরি, সো কেস ইজ ডিসমিস। ওকে। যখন বললো কেস ইজ ডিসমিস তখন থেকে কিন্তু আপনার টাইম শেষ এই দেশের। ইয়েস, অনেকেই সেটাকে আবার রিঅ্যাপ্লাই করেন যে এই জাস্ট তো হয়তো আমাকে আরেকটা চান্স যদি দেওয়া হয়। সেকেন্ড কারো আরও একবার আছে, এগেইন দ্যাট ডিনাইড। আশা করি তারপরে ওনার আর চান্স নেওয়ার মানে খুব একটা বেশি প্রয়োজন আর হবে না, বিকজ সেকেন্ড ডিনাই মানে ফার্স্ট ডিনাইটাকে 99% জাজ পরের জাজ কিন্তু ফলো করে দেশে। ওকে। বিকজ মৌখিক বিচার হয় নাই, মৌখিক আপনার এগেনস্টে কোনো রায় হয় নাই, কম্পিউটারে A to Z আছে। আপনার ফাইল যখন লেন নাম্বার আপনাকে দিবে, যে জাজই কোর্টে বসবেন সবাই সেম যদি কোনো প্রেক্ষাপট চেঞ্জ না থাকে, যদি আপনি সেরকম যদি স্ট্রং সাপোর্ট আপনি না দিতে পারেন, যে রিজনটা আপনি দেখাতে চাচ্ছেন আপনার লাইফ ইজ রিয়েলি থ্রেডিং, আপনি যদি দেশে যান আপনি জীবিত থাকবেন না, সেরকম যদি আপনি স্ট্রং কিছু দিতে পারেন, দ্যাটটা সেটা যেটা বললাম যে খুব কম সংখ্যক যেগুলো পরেরটাতে আপনার অ্যাপ্রুভ করে। বাট যদি কারো দ্বিতীয়বার হয়ে যায় তারপরে ওনাদের আর কোনো খুব একটা আশা থাকে না। খুব একটা আশা থাকে না। একটা প্রশ্ন চলে আসে, সেটি হলো যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি আছে তারাই তো সবচেয়ে বেশি আতঙ্কে আছে, কারণ তাদেরকে প্রথমে টার্গেট করা হচ্ছে। আমরা জানি যে ডিপোর্টেশনের পরে আপিল করার জন্য একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় অনেকের পার হয়ে গেছে, তারা হয়তো অবহেলা করে কিংবা নানা কারণে তাদের কি কোনো পরিপ্রেক্ষিত দেখিয়ে এখন নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ আছে? আপনি বলছিলেন যে নেবে কিনা জানি না, তবে সুযোগ আছে কিনা? রাইট, যদি কেউ চায় করতে পারেন, বাট এই প্রশাসন এখন আর চাচ্ছে না। ওকে, ট্রাম্প প্রশাসন চাচ্ছে না যে ভাই তোমার ডিপোর্টের অর্ডার হয়ে গেছে, তুমি ডান। ভালো ছিল আগে করা, বাট যদি চাই ইয়েস লয়ারের সাথে যোগাযোগ করেন, বাট চান্স খুব কম। অর্থাৎ সুযোগ বিকজ অফ গভর্নমেন্ট অলরেডি এগেইনস্টে আপনার, মানে বিকজ অফ গভর্নমেন্টের অর্ডার ল এনফোর্সমেন্টকে এস্টাবলিশ করতে হচ্ছে। এক্সিকিউটিভ অর্ডার, যেটা প্রেসিডেন্টের অর্ডার, যারা জব করে এই অর্ডার তাদেরকে করতে হচ্ছে। ওকে, আমরা আরো এই বিষয়টি নিয়ে জানবো, তবে তার আগে দুইজন দর্শক আছেন টেলিফোনে। আমরা একজন একজন করে আপনাদের টেলিফোনটি নিতে চাই। শুরুতে যে দর্শক আছেন আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। জি ভাইয়া, আমার কোয়েশ্চেন হলো আমি এবং আমার ওয়াইফ অ্যাসাইলাম ক্লেম করি 2024 নভেম্বরে। এখন আমরা মানে ওয়ার্ক পারমিটের জন্য মানে ওয়েট করছি। এখন শুনলাম ওয়ার্ক পারমিট নাকি 180 দিনের ভিতরে দেয়। এখন ওয়ার্ক পারমিট কি ভাই দিবে না দেয় না? অনেকে বলতেছে নাকি ট্রাম্প আসতে ওয়ার্ক পারমিট দিবে না, এই আর কি। আর আরেকটা কোয়েশ্চেন হলো ভাই, আমরা তো এখন মানে সার্ভাইভ করার জন্য লুকিয়ে কাজ করছি আর কি ক্যাশে। এখন আমাদেরকে যদি আইস পিক আপ করে তাহলে কি ডিপোর্ট করে দিবে? এই দুটা কোয়েশ্চেন ভাই। জি, ধন্যবাদ আপনাকে। সো ওনার প্রথম প্রশ্ন ছিল উনি 24 নভেম্বর উনি অ্যাপ্লাই করছে, বা ওনার ওয়ার্ক পারমিট হবে কি না। এজ আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী ইয়েস আপনি এলিজেবল, যেটা অর্ডার হচ্ছে পরেরটার জন্য, অর্ডারের আগে আপনার অ্যাপ্লাই করা ছিল, সো আপনি এলিজেবল। যদি গভর্নমেন্ট বাই ফোর্স কোনো ধরনের কোনো চেঞ্জ না করে, হয়তো গভর্নমেন্ট এটা করতে পারে যে এভরি ইমিগ্রেশনের যে সমস্ত কাজগুলি আছে ইমিগ্রান্টদের, এই কাজটা ডিলে করতে পারে গভর্নমেন্ট। অর্থাৎ 6 মাসের জায়গায় আরো দেরি, মানে আপনাকে না দেওয়ার জন্য অথবা না করার জন্য চাইলে গভর্নমেন্ট সেটা ডিলে করতে পারে, যেটা আগেও এরকম প্রমাণ ছিল। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, ট্রাম্প প্রশাসন সেম ছিল, ইচ্ছে করেই ওদের লেংদি করানো ছিল। যে কাজটা হয়তো এক্সাম্পল আপনার 1 বছর একটা পেপার ওয়ার্ক আপনার ডান হওয়ার কথা, 6 মান্থ আপনার ডান হওয়ার কথা, ওটা 2 বছর টাচ করতে দেয় নাই। আচ্ছা, আপনার না করে নাই। এবং যেহেতু অ্যাকসেপ্ট করেছেন, নভেম্বরে অ্যাকসেপ্ট করেছেন, সেহেতু উনি পাবেন আশা করেন। ওই ভাই সময় অ্যাপ্লাই করছে, নট অ্যাকসেপ্ট। একটা হচ্ছে অ্যাপ্লাই, ওকে, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, তারপর ফিঙ্গারপ্রিন্ট, দেন উনি যাবে ওয়ার্ক পারমিটের প্রসঙ্গ থার্ড পর্যায়ে। সো আই বিলিভ ওনার অ্যাকসেপ্টেন্স লেটার যদি থাকে, দিস ইজ ফাইন, অ্যাটলিস্ট উনি ওটা রাখবেন সাথে। ওনার প্রশ্ন ছিল যে আমি তো এখন চুপচাপে কাজ করি, যেহেতু দিনকাল ভালো না, আশা করি আপনি চুপচাপেই কাজ করেন। আর প্লিজ যেটা করবেন, সামহাও একটু কোলাহলে না যাবেন, আর ফ্যামিলিগত উনি সমস্ত ফ্যামিলি নিয়ে আসছেন। আমরা যেন রাইট, আপনি যেহেতু ফ্যামিলি নিয়ে থাকেন, এদেশে এক্সপেন্সিভ এভরিথিং, আর আমরা যখন এই দেশে থাকার পর অভ্যস্ত হয়ে যাই দেশটাকে নিয়ে, আমাদের জন্য দেশটা ছাড়া একটু কষ্টকর। এবং একটা বিষয় যেটি প্যারালিগাল বেলায়েত হোসেন বলছিলেন, যে অবশ্যই আপনার যদি কাজ করার এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট যেহেতু আপনার নেই, আপনি বলছিলেন আইনত আপনি কাজ করতে পারেন না, তাই এখান থেকে আমরা যেটি বলবো সেটি হলো আইনত আপনি কাজ করতে পারেন না। একজন আইন বিশেষজ্ঞ হিসেবে প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল আপনাকে সেই পরামর্শটি দেবেন। বাকি বিষয়গুলো আসলে আপনার নিজস্ব বিষয়, কিন্তু
আপনি যদি কাজ করেন সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা আপনার টেলিফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। জি, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি 2022 সালের সেপ্টেম্বর মাসে স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে আসি। এর মাঝখানে আমি পড়ালেখা কন্টিনিউ করি, কিন্তু 2025 জানুয়ারির 21 তারিখে আমি অ্যাসাইলাম সাবমিট করি। তো আমার অনলাইনে হচ্ছে এলিয়ান নাম্বার দেখাচ্ছে, আর আমার এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ফিঙ্গারপ্রিন্ট ডেট পড়ছে। কিন্তু আমার যে একসেপ্ট করছে কিনা বা এই যে ফিঙ্গারপ্রিন্ট ডেট যে পড়ছে, এটার কোনো লেটার ফিজিক্যালি আমার কাছে আসে না, ফিজিক্যাল কোনো লেটার আমার কাছে আসে নাই। এটা কেন? আর আমার আরেকটা প্রশ্ন হলো, যেহেতু আমি আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, আমার ওয়ার্ক ক্লক চালু হয় না আর কি অনলাইনে। তো আর আমার যেহেতু কোনো রকম কোনো পেপারস নাই এখানে, এখন আমার কি কোনো প্রবলেম হবে কিনা? কারণ আমি জাস্ট সদ্য অ্যাপ্লাই করেছি অ্যাসাইলামে। আপনি কি পড়াশোনা কন্টিনিউ করছেন এখনো? আপাতত করছি না, কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমি পড়ালেখা কন্টিনিউ করেছিলাম। আমি ইউনিভার্সিটি থেকে ভ্যাকেশন পেয়েছি 3 মাসের, কিন্তু ইন দ্য মিন টাইম আমি জানুয়ারির 21 তারিখে অ্যাসাইলামও সাবমিট করছি। তো এরপর পড়বো কি পড়বো না সেটা পরবর্তী বিষয়। আপাতত তো আমার অ্যাসাইলাম চলছে আর কি। আচ্ছা, তা আমার প্রশ্ন আরেকটা বিষয় হলো, আপনি এসেছেন 2022 সালে, ঠিক? জি, 22 সালে। কিন্তু আপনি 2025 জানুয়ারিতে এসে অ্যাসাইলাম ক্লেম করেছেন, 21 জানুয়ারি। 1 বছরের মধ্যে নয়, না 3 বছর পরে। না। 3 বছরের মধ্যে। হ্যাঁ। জি, প্রশ্নগুলোর উত্তরগুলো আপনি নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে আপনি অ্যাসাইলাম করছেন এবং সেটা অনলাইনে সম্ভবত এলিয়েন নাম্বারও দেখতে পাচ্ছেন। দেখাচ্ছে, হ্যাঁ। ইয়েস। একটু আগেই যে কাস্টমারের ওর যার কথা দর্শকের আমরা ফোন। বলতেছিলাম, দর্শকের যেটা বলতেছিলাম, সেম থিং আপনার হয়তো ডিলে হবে। আপনার অলরেডি আপনার এলিয়েন নাম্বার কিন্তু অলরেডি ওনার জন্য Online-এ অ্যাসাইন করা দেখাচ্ছে। হয়েছে। জি। দ্যাট মিনস আপনার কেস অন প্রসেস। হুম। এখন যদি আপনি চলাফেরা করেন, আপনার সাথে এলিয়েন নাম্বারটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন। আপনার বাংলাদেশে এনি ডকুমেন্ট আপনি সাথে রাখবেন। আপনি জিরো না। ইয়েস, আপনার হাতে হয়তো এখন কোনো ডকুমেন্ট আসে নাই, বাট ওদের ওয়েবসাইটে, ওদের অনলাইনে গভর্নমেন্টের খাতায় আপনার ফাইল অলরেডি রেডি। যেহেতু এলিয়েন নাম্বার আছে, ওটা আপনি প্রিন্ট আউট করে আপনার সাথে রাখবেন। যখন আপনি রাস্তায় চলাফেরা করবেন, যদি কোনো দিন আইস হোক আর পুলিশ হোক কোনো কারণে জানতে চায় যে আমার কাছে সাথে কার্ড নাই, বাট এই হচ্ছে আমার নাম্বার, ওরা এই নাম্বার দিয়ে অটোমেটিকলি আপনার ডাটা সব দেখতে পারবে। তারপরে আপনার কোশ্চেন ছিল ওয়ার্ক পারমিটের জন্য কাগজ কবে আসবে বা কি হবে। সাধারণত আপনার 180 ডেজ পরে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য পেপার আসবে। দেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওয়ার্ক অথরাইজেশনের জন্য আপনাকে ওরা কাগজ উনি পাঠাবে। বলছিলেন যে উনি ফিঙ্গারপ্রিন্টের ডেটটা অনলাইনে দেখতে পাচ্ছেন, কিন্তু ফিজিক্যাল না কোনো না, কাগজ না উনি অনলাইনে দেখতে পায় না, উনি এলিয়েন নাম্বার দেখতে Alien number পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। এখনো টাইম হয়তো হয় নাই, 180 হয় না, জানুয়ারি যদি উনি করে থাকে। আরেকটা বিষয় স্টুডেন্টরা অনেকে জানতে চান, সেটি হলো যে তিনি যদি স্টুডেন্টটা আছেন, যেহেতু কন্টিনিউ করছেন, এখনো ছুটিতে আছেন বলছেন, তো সেই সব জায়গায় তারা যখন অ্যাসাইলাম ক্লেম করে তখন কি তার স্টুডেন্টশিপটা থাকে কিনা? ওকে, স্টুডেন্ট হচ্ছে, আমি স্টুডেন্ট ভিসায় আসি, স্টুডেন্ট করবো, আমি পড়াশোনা করবো, দিস ইজ আমার পর্যন্ত কিন্তু লিমিটেশন আমার ডান। আমি যখন অ্যাসাইলাম করতেছি, আমার স্টুডেন্ট আর কোথায়? ওকে। আমার তো স্টুডেন্ট ভিসা ছিল, আমি যে স্টুডেন্ট ভিসায় আসছি, হুম হুম। আমি স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আমি চলে আসতেছি এখন অ্যাসাইলাম। ওকে, এখন আমার সেকেন্ড কেস তৈরি হচ্ছে। একটা প্রথম ডকুমেন্ট ছিল আমার এন্ট্রি অ্যাজ এ স্টুডেন্ট, আমি দেশে আসি অ্যাজ এ স্টুডেন্ট, আমি পড়াশোনা করবো, সেটা ডিপেন্ড, আমি 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য, অথবা যদি আরো ল্যাং দিয়ে আপনি করতে চান, আপনি ল্যাং দিয়ে যত দিকে পড়াশোনা থাকবে, আপনি এসে আপনার ইউনিভার্সিটির সাথে বা কলেজের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনারটা আপনি আপডেট করতে থাকবেন। এটা ছিল আপনার প্রথম জিনিস। দ্বিতীয়ত, আপনি এটা থেকে চলে আসছেন, আপনার কেস যদি আমরা বলি অ্যাসাইলাম কেস আপনি দাখিল করলেন, সো অ্যাজ এ অ্যাসাইলাম কেস হিসাবে এখন আপনার চলে আসে, কিন্তু ইমিগ্রেন্ট হয়ে আপনি সামহাও এদেশে থাকার জন্য আপনি চাচ্ছেন, সো নট এনিমোর আপনি স্টুডেন্ট। সো সম্ভবত উনি যেটা বলছে, লাস্ট অনেকদিন যাবত উনি সম্ভবত পে করে নাই, ওর উনি আমাদেরকে এটা এক্সপ্লেন করে নাই, ওনার স্টুডেন্ট যেটা উনি অ্যাপটি নিতে আসছেন, স্টিল উনি ওটাকে অ্যাক্টিভ continue আছে করেছেন। কি না ওর না সেটা আমরা জানি না, বাট ওনার মেইন কোশ্চেন ছিল চলাফেরা করা নিয়ে, কাজ নিয়ে, এবং ওনার ফিঙ্গারপ্রিন্টের কবে কাগজ আসবে সেটা নিয়ে। সো আপনার যেহেতু এলিয়ান নাম্বার আসে, ইনশাল্লাহ অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে, হয়তো একটু সময় লাগবে। ইন জেনারেল 180 ডেজ, হুইচ ইজ আপনার 180 ডেজ এখনো হয় নাই, সো আপনার কাজ চলছে, ইনশাল্লাহ আসবে। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় এখানে আলোচনা করা যেতে পারে, সেটা হলো যে 1 বছরের মধ্যে তিনি করেননি,
এমন কোনো বাধ্যবাধকতা কি আছে যে যারা এসএলএম করবে তারা আসার 1 বছরের মধ্যে করতে হবে? না, বাধ্যতামূলক নাই, না ওকে, এরকম কোনো বাধ্যতামূলক তিনি নেই। একটা ব্যাখ্যা না, দিয়ে তিনি দেরি করে right, কেন না, করেছেন না, সেটা করতে পারবেন। সেটা করতে পারে। আমি যখন অবস্থা আমার হচ্ছে, আমি বুঝতে পারতেছি যে আমার দেশে কি পরিস্থিতি সমস্যা পরিবর্তন হচ্ছে, হয়েছে। আমার ফ্যামিলির পরিস্থিতির কারণে আমার ফ্যামিলি সময় এফেক্টেড। এখন আমিও সেফ ফিল করি না। বাংলাদেশ থেকে আমাকে ওরা বলছে যে আমাদের এই কন্ডিশন খারাপ হয়ে আছি, তুমি আসলে আরো খারাপ হবে, এরকম থ্রেড আমরা পাচ্ছি, যেটা সাধারণত ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়। কিংবা হয়েছে anything, হয়েছে, আমরা background, জেনেছি। আমরা just এটা আমরা background পরের দর্শকের টেলিফোনটিও নিতে চাই। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি আমি মহোদয়, এই আমরা দেশের শুনতে পাচ্ছি। আমি এই দেশের সিটিজেন। আসলে আমার ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা আমার রিয়েল আইডি। ওই রিয়েল আইডি ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা 16-17 করা, এবং আমার এই ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ার হচ্ছে 2026-এর ডিসেম্বর। আমার এই ড্রাইভিং লাইসেন্স থাকলেই তো হবে? আমার তো পাসপোর্টের কপি কিংবা অন্য কিছু আমার সাথে রাখতে হবে না আমার ওয়ালেটে? এটাই আমার প্রশ্ন ছিল বেলায়েত ভাইয়ের কাছে। ধন্যবাদ। এনি ফটো আইডি আপনার এনাফ। আর যখন আপনি সিটিজেন, অ্যাটলিস্ট যদি আইস কোনোদিন আপনাকে ধরে, সোশ্যাল নাম্বার দিলে, ফটোকপি থাকলে, এনি নাম্বার যদি আপনার ফোনেও থাকে, এনাফ 1 2 3 ওরা বের করতে পারে। এনি ওরা আপনাকে এমনকি খুঁজবে না, আপনার নাম এবং আপনার জন্ম তারিখ দিয়ে জন্ম তারিখ খুঁজতে পারবে। বাট যদি থাকে এনি ফটো আইডি, বেস্ট বেটার। কাউকে আমি হার্ড টাইম দেবো না, সেও আমাকে হার্ড টাইম দিবে না। চাবে আমি দিব, ডান, সেকেন্ডে ডান। কিন্তু অবশ্যই আপনি এই পরিচয়টি দেবেন যে আপনি সিটিজেন। সিটিজেন, জাস্ট সেটি আপনার মুখে একটা আপনি ওয়ার্ড আজকে বললে জানাবেন, যথেষ্ট। খুব confidently দেশকে আর জানাবেন। আগাবে না, আপনার কাজটাই আর সে লেংদি করবে না। এবং আপনি সহযোগিতাপূর্ণ আচরণ করবেন, সামহাও যেহেতু আপনার কোনো আপনার সমস্যা নেই। সাবওয়েতে বিভিন্ন জায়গায় কিন্তু এখন হচ্ছে। হুম। লেটস সি, বা এবিসিডি একজনকে খুঁজতে যাচ্ছে, বাই মিস্টেক লোকে পিক না করে আমাকে পিক করে ফেলছে। হুম। এখন আমি সিটিজেন, আমি যদি তাকে না জানাই, সে হয়তো আমাকে ওই লোক মনে করে একাধিক কোশ্চেন করতে পারে। হুম। তো আমি যদি জানি, আমার যদি পাসপোর্টের কপি আমার ফোনে থাকে, ভদ্রলোক আইসকে আমি দেখাই দিলে যে ভাই আমি এবং আপনার রিয়েল আইডিটি মানে আইডি হোক, এনিথিং যদি আপনি দেখাই দেন, ওর ফাইন, এটা সেফ এন্ড বেস্ট। বেস্ট। আপনি নিশ্চিন্তে ধন্যবাদ। থাকতে পারেন মাহমুদ ভাই। আমরা পরের প্রশ্নে যেতে চাই, তার আগে সোশ্যাল মিডিয়া থেকে দুই একটা প্রশ্ন নিতে চাই। মোহাম্মদ আব্দুর রকিব, তিনি বলছিলেন 2024 সালে অগস্ট মাসে আমার এসএলএম অ্যাপ্রুভ হয়েছে। 2024-এর অগস্ট, মানে গত বছর। তারপর জানুয়ারি 8 তারিখ আমার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন তারা রিসিভ করে রিসিভ নোটিশ পাঠিয়েছেন। ইতিমধ্যে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছি। সেক্ষেত্রে তারা আমার কেসের ডিসিশন এবছরের আগস্টের পর নেবে নাকি আগেও নিতে পারে? এসএলএম এর গ্রিন কার্ডের কি ইন্টারভিউ হয়, তারা কি জিজ্ঞেস করে? ওকে, ভাই যেটা জানতে চাচ্ছেন, লেংদি প্রসেস। Yeah. অ্যাসাইলাম ইন্টারভিউতে সাধারণত কি হয়, কি জিজ্ঞাসা করে, একাধিক জাজ থাকে, এটা- অনেক এটা কোশ্চেন। অনেক- যদি অনেক আপনার প্রশ্ন হতে ডিটেইলস যদি বিস্তারিত আপনি জানতে চান, অফিসে যোগাযোগ করতে হবে, ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। আপনার কোনো পে করতে হবে না, কোনো ফি দিতে হবে না। যদি চান আপনি মানডে টু ফ্রাইডে বিকালে এসে আপনি যোগাযোগ করতে পারেন আমার অফিসে, অ্যাবসলিউটলি ফ্রি। আপনার যদি কোনো ধরনের ইন্টারভিউ সম্বন্ধে জানতে চান বা কোনো ধরনের আপনার পার্সোনাল কোশ্চেন থাকে, লেংদি সময়ের ব্যাপার, টিভি স্ক্রিনে হয়তো আমরা 1-2 মিনিটে ডান করতে পারবো না। আর আপনার সেকেন্ড কোশ্চেন ওনার কি ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল যে উনি কি অগস্টের আগে ওনার ইন্টারভিউ হবে নাকি পরে হবে? যেহেতু- ইন্টারভিউ, ওকে, ইন্টারভিউ ডেট বলা টাফ। অ্যাগেইন, ইমিগ্রেশনকে এই গভর্নমেন্ট চাচ্ছে একটু পিছনে করে দেওয়া যায়, স্লো করে দেওয়া। সো বাট এখনো পর্যন্ত আগে শিডিউল যাদের হচ্ছে, ওদেরটা এখনো অন টাইম হচ্ছে। গভর্নমেন্ট মাত্র শুরু করলো তার বিভিন্ন প্রসেস। যদি সে কোনো ধরনের চাপ প্রয়োগ না করে ইমিগ্রেশনকে, তাইলে যথারীতি সময়ে আপনার হবে। যদি গভর্নমেন্ট চায় যে না আমি একটু ডিলে করব, কাউকে দিব না আপাতত, আমি জাস্ট হোল্ডিং এ রাখবো, পেন্ডিং এ রাখবো, আমি যাচাই বাছাই করবো, যাকে দরকার শুধু বের করবো। এখন সম্ভবত আই বিলিভ 3 নম্বরে আছে ইন্ডিয়ান এই দেশে ইলিগালের মধ্যে, থার্ড। ওদের বড় একটা সংখ্যা, মানে 100 কতজন অনলি ওদের প্লেনে ইউএস না, গভর্নমেন্ট মানে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি হন্ডুরাস সবচেয়ে বেশি, আর মেক্সিকো, তার থেকে হন্ডুরাস, বেশি আছে and then- মেক্সিকো, না, গুয়াতেমালা। ইন্ডিয়া 3, হ্যাঁ। ইলিগালের সংখ্যা ইন্ডিয়া 3, ইলিগালের সংখ্যা, ইলিগালের সংখ্যা ইন্ডিয়া, ডিপোর্টেশন অর্ডার আছে। হ্যাঁ। এই সব দেশে সবচেয়ে বেশি সবচেয়ে হন্ডুরাস বেশি, এবং হ্যাঁ। গুয়াতেমালা, গুয়াতেমালা, মেক্সিকো, ইন্ডিয়া অন্যান্য। also। ইন্ডিয়ার 27,000-এর মতো ডিপোর্টেশন অর্ডার আছে, কিন্তু Right. ইলিগাল হয়তো বেশি আছে আপনি রাইট মনে রাইট করছেন। রাইট, হ্যাঁ। ওকে, আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। মাহবুবুর রশিদ সাইম, তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্ক পারমিট পেতে দেরি হলে অন এভারেজ কত মাস লাগতে পারে? এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আমার এসএলএম অ্যাকসেপ্ট করেছে আমার হিয়ারিং 2026-এর নভেম্বরে। আমার অল ডকুমেন্টস সাবমিটেড ইনক্লুডিং স্টেটমেন্ট এজ ওয়েল এজ এভিডেন্স, তিনি সব সাবমিট করেছেন। রাইট। এত সকালে এভিডেন্স নিল, এটার জন্য কোশ্চেন।
ধন্যবাদ। এভিডেন্স যত আগে নেবে তত আপনার জন্য ভালো, আপনার ভয়ের কারণ নাই। জি। আশা করি যে আপনার কেসটা একটু দ্রুত হবে। আর আপনার কেস অলমোস্ট ইজ ডান। আপনার যেহেতু ডেট দেওয়া আছে, সো মোটামুটি ইনশাল্লাহ আপনি সেফ। আপনার যদি এনি ফটো আইডি যেটা থাকে দেশের সেটা যেটা, নিয়ে ওটা আপনি থাকলে- সাথে রাখবেন এবং আপনার কেসের একটা কপিও আপনি রাখবেন। আপনি বলছেন যে আপনার হিয়ারিং ডেট অলরেডি আছে, সো এই ডিসিশন দেওয়ার আগ পর্যন্ত আইস হোক যেই হোক আপনার কিছু করতে পারবেন না, বিকজ আপনার এগেনস্টে কোনো ডিপোর্টেশন নাই। যদি ডিপোর্টেশন থাকে সেটা অন্য কথা। যদি কারো এগেনস্টে কোনো ডিপোর্টেশন না থাকে, আপনার কেস ইজ পেন্ডিং এবং আপনার ফিউচার ডেট আছে, ইনশাল্লাহ আপনার কিছু হবে না। জাস্ট আপনার যে কোনো ফটো আইডি এদেশে যেটা আছে আপনি আপনার একটা কপি রাখবেন, প্রিন্ট আউট রাখবেন, ওরা বাই মেলে যে কাগজটা আপনাকে দিয়েছে নেক্সট আপনার ইন্টারভিউ ডেট, ওটা শুধুমাত্র আপনি সাথে রাখবেন। ধন্যবাদ। আর একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি কি? জি আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চন ছিল যে আমার i360 উইন হওয়ার, আমি আন্ডার 21 এর i360 উইন হওয়ার প্রায় 11 মাস হয়ে গেল, কিন্তু আমি স্টিল কোনো আপডেট পাইতেছি না। এটার জন্য আর কতদিন ওয়েট করতে হবে আমার? প্রশ্নটি আমার একটু i4 শুরুর 85 অংশটুকু আমরা বুঝতে সমস্যা হচ্ছে। লাইনটা ক্লিয়ার না। হ্যাঁ। লাইনটি আপনার কথাগুলো আরেকবার। স্পষ্ট না। আপনি বলছেন যে 21 বছরের নিচে জি জি, আমার i360 উইন হয়ে গেছে। i360 okay. হ্যাঁ, এখন i4 85 এর জন্য কতদিন ওয়েট করতে হবে? অলমোস্ট 11 মাস হয়ে গেছে। i4 84 এর জন্য কতদিন ওয়েট করতে হবে? 11 মাস হয়ে গেছে। হ্যাঁ জি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এগেইন নতুন প্রশাসন আসার পরে আপনারা সবাই জানেন অনেক ধরনের ইমিগ্রেশন জিনিস চেঞ্জ হচ্ছে। গভর্নমেন্ট অনেক কিছু হোল্ড করবে, সাময়িকভাবে বলবে না। আমরা যতটুকু বুঝতে পারতেছি এই নতুন প্রশাসন চাচ্ছে যার যত জব আছে পেন্ডিং জব হোল্ড করো, সহজে ডান এবং, করো না, যেটা আগে ছিল। এমনটাও শোনা গেছে যে ডেট ছিল, Yes. ইন্টারভিউ ডেট ছিল, ইয়েস, এবং আগের দিন হয়তো সেটি ক্যান্সেল করেছে। 2 দিন আগে 3 দিন আগে 2 দিন আগে, অহরহ 3 দিন হচ্ছে। আগে। জি, এরকম- অহরহ হচ্ছে। এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছেও প্রচুর, শুনেছে। প্রচুর। আমাদেরকেও দর্শকরা টেলিফোন প্রচুর করে অনেকে প্রচুর আমার অফিসে আসে যে ভাই আমার 17 তারিখে ইন্টারভিউ ছিল, 15 তারিখে আমাদের কাছে জানাইছে ইন্টারভিউ হবে না, ইমেল করছে, ডেট তোমাকে পরে জানাবো। এবং নতুন কোনো ডেট পাচ্ছেন না তারা। কারো কারো আসতেছে ডেট, কারো কারো আসে না কারো এখনো। কারো আসতেছে, কারো কারো আসছে না। হ্যাঁ। ওকে, আর আরেকজন দর্শক আছেন টেলিফোনে। আমরা আপনার টেলিফোনটা নিতে চাই, তারপর একটা বিরতিতে যাব। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। জি আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি জ্যাকসন থাকি, মেহেদি। জি। সো আমি আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম সেপ্টেম্বর 26, বাট এখনো কোনো ইন্টারভিউ পাই নাই। কতদিন লাগতে পারে এটা? আর বাই দ্য সেম টাইম আমি কি দেশে যাইতে পারবো 1 মাস বা কদিন থাকা যাবে? আমার তো অ্যাপ্লিকেশন পেন্ডিং এন্ড 400 5 মাস হয়ে যাইতেছে, এখনো স্কেডিউল পাইতেছি না ইন্টারভিউর জন্য। ওকে, আর দেশে যাইতে পারবো কিনা এখন, বা কদিন থাকা যাবে? জি, ওকে। কোনো প্রশ্ন কি আছে ওনার হ্যাঁ, কাছে? উনি লাইনে থাকবে। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকেন, কারণ তো ওনার জি। আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেপ্টেম্বরে সিটিজেনশিপের জন্য। জি জি। গুড। দেন তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসার কথা, ফিঙ্গারপ্রিন্ট আসছে কি? ফিঙ্গারপ্রিন্ট ওরা বলছে রিইউজড। ওকে, সো আপনার তাইলে দেওয়া ছিল আগে, জি ফিঙ্গারপ্রিন্ট আগে দেওয়া ছিল আপনার ওই দিনে 1 ইয়ার। জি। ওরা নিয়ে গেছে কিটা থেকে। হ্যাঁ, Okay, রিইউজড good, বলছে। done. ওকে, সো ওরা তো বাই মেলে আপনাকে একটা সামথিং একটা কিছু দিবে যে তোমাকে আমরা পরবর্তী ডেট কিছু দিব, কোন ধরনের লেটার ওরা কি ইস্যু করছে আপনার জন্য? জি না, এখনো তো কিছু দুইটাই লেটার দিয়েছে। একটা রিসিভ লেটার, রিসিভ লেটার, আরেকটা বায়োমেট্রিক। এটা বলছে যে আমরা তোমার লাগবে না এটা। বায়োমেট্রিক যেটা আপনাকে জিজ্ঞাসা করলাম যে বায়োমেট্রিক আপনার আগের দেওয়া আছে প্রিভিয়াস, ও আপনার প্রিভিয়াস বায়োমেট্রিক আপনার চলবে। জি। আপনার একটা কোশ্চেন ছিল আপনি ইন বিটুইন আপনি দেশে যেতে চান। 1 মাসের। আমি চাইতেছি দেশে যাইবো। জি, আপনি আপনি যেতে পারেন, এতে আইনগতভাবে কোনো বাধা নাই। আপনার গ্রিন কার্ড আছে, আপনি ফিরে আসতে পারবেন। এর জন্য আপনাকে কেউ স্টপ করতে পারবে না, কেউ আপনাকে কোনো কোশ্চেন করতে পারবে না। আপনার কোশ্চেন হতো এটা ছিল যে আমি যেহেতু সিটিজেনশিপের অ্যাপ্লাই করছি ইন বিটুইন আমি যাবো কিনা। যদি কারো প্রয়োজন থাকে ইয়েস চাইলে আপনি যেতে পারেন, আইনগতভাবে কোনো বাধা নাই। হয়তো যখন আপনার ফাইনাল ইন্টারভিউ তখন আপনার এই জায়গায় একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার টিক মার্ক করতে হবে ইয়েস আমি অ্যাপ্লাই করার মাঝে এই ইন্টারভিউ ইন বিটুইন টাইমে আমি এতদিন দেশের বাইরে ছিলাম, ওটা আপনাকে শুধু নোটিফাই করতে হবে। যদি জাস্ট জিজ্ঞাসা করে আপনাকে, হয়তো সিম্পল জিজ্ঞাসা করতে পারে কেন ছিল বা কি,
আপনার যে রিজনে আপনি গেলেন, হয়তো কেউ অসুস্থ থাকুক আর কি হোয়াট এভার, যদি কোশ্চেন করে জাস্ট আপনি অ্যান্সার করবেন, দ্যাটস অল। বাট আইনগতভাবে কোনো বাধা নাই আপনার যাওয়া এবং আসায়। কিন্তু 6 মাস যে না, উনি বিষয়টা যে 1 মাসের জন্য যাবে, উনি বলছেন 1 মাসের 6 জন্য মাসের যাবে। বেশি যাতে কখনো না কোনোভাবেই হয়, যেন বলে আপনাকে- এনি পার্সন আনটিল পাসপোর্ট হওয়ার আগ পর্যন্ত কেন আমরা কেউ যেন 6 মাস ওভার না করি, যদি কেউ আমরা এবং অ্যাপ্লাই করলে করে সেটা থাকি বা আবার অ্যাপ্লাই সেই 5 করবো বছরের একটা রাইট। জটিলতা আছে। অর্থাৎ আপনি Right. 1 মাসের জন্য যাবেন, It's আপনার fine, জন্য কোনো ঠিক আছে, সমস্যা কিন্তু নাই। কোনো দর্শক যদি মনে করেন 6 মাসের বেশি থাকবেন একই ধরনের কেসে, তারা সেটি করবেন না, ভুলেও করবেন না। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ইমন বলছিলাম। জি। আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ এখনো 5 মাস আছে। তো এই অবস্থায় কি আমার ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবো? এটা জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। 5 মাস, এখন যেহেতু ইমিগ্রেশন কাজ স্লো, 5 মাস ইজ নাথিং। চাইলে অবশ্যই উনি অ্যাপ্লাই করতে পারে, বিকজ অফ ইমিগ্রেশনের কাজ যেহেতু একটু স্লো আছে। 6 মাসও লাগতে পারে, 10 মাসও লাগতে পারে, কারো 3 মাসও হইতে পারে। এটা 6 মান্থ আগে অবশ্যই ইন জেনারেল অ্যাপ্লাই করা করা যায়। যায়। আপনার এবং 6 মাস আপনি আগে করে করতে দেন। পারেন, যেহেতু আপনার 5 মাস অবশ্যই আপনার করা উচিত। আপনি করে দেন। এটি অবশ্যই হলো আপনার করা আমাদের- উচিত, যেহেতু 5 মান্থ আপনার হয়তো এই জায়গায় সময় চলে যাবে, এবং অবশ্যই আপনি এখন করে যেহেতু নেবেন। স্লো হচ্ছে, স্লো যত হচ্ছে, আগে করবেন ইমিগ্রেশন কাজ সেটাই স্লো ভালো। হচ্ছে, আরো স্লো হবে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি আমার নামটা গোপন রাখতে শিওর শিওর, কোনো সমস্যা নেই, Sure, আপনি sure. প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আপনার ইউএসএ তে আসছিলাম সেপ্টেম্বরে। তো আমি আপনার এই ডিসেম্বরে অ্যাজাইলামের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি। সেটা আপনার অ্যাজাইলামটা গ্রান্টেড হয়েছিল আপনার জানুয়ারিতে আমি জানুয়ারি 22 তারিখে ফিঙ্গার দিয়েছি। এর মধ্যে আপনার আমি স্টেট আইডি প্লাস ড্রাইভিং লাইসেন্সটা আমার করেছি। আমি ফ্যামিলি নিয়ে আসছিলাম, আমি আমার ওয়াইফ আর আমার বাচ্চা ওই স্কুলে এখানে অ্যাডমিট হয়েছে। এখন হচ্ছে আপনার আমরা ফিঙ্গার দিয়েছি 22 তারিখে ইউএসসিএসআই এ। ঠিক। তো এখন আমার স্টেট আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আর যে অ্যাজাইলামের ইটা আছে আপনার ফিঙ্গারপ্রিন্টের কাগজটা পেপারটা আছে, আছে। রিসিপ্ট লেটারটা জি আছে। জি জি। জি জি এটা কোনো সমস্যা হবে কিনা আমাদের? ওকে। পাশাপাশি জি, Yeah. পাশাপাশি জি বলেন। পাশাপাশি হচ্ছে আমার ওয়াইফের নামের একটা ডিজিট ভুল হয়েছে। তো এখন এটা আমি নামের একটা অক্ষর ডিজিট ভুল আসছে আর কি, ডিজিট আরেকটা অক্ষর হবে। এটার জন্য আমি মানে কি করতে পারি, আর আমাদের কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার ডিপোর্টেশন অর্ডার নাই, আপনার এভরিথিং অন প্রসেস। সেটা এই দেশে ইমিগ্রেশন আপনাকে কিছু করতে পারবে না, বিকজ আপনার এগেনস্ট এখন যেটা হচ্ছে শুধুমাত্র এগেনস্টে লেটস সে কারোর যদি আপনারই হইতো যে কেস ডিনায়াল, ইয়েস আপনাকে ওদের অ্যারেস্ট করার ক্ষমতা ছিল। আপনার কেস আছে, ডিনাই হয় নাই, ইভেন নতুন ডেটও আসে নাই, অন প্রসেস এভরিথিং। তো আপনার জাস্ট আপনার এসএলএম এর কাগজটার সাথে সবসময় রাখেন, হুইচ ইজ লাইক আপনার অ্যালাইন নাম্বার, যেটা আপনি বলছেন আপনার ফটো আইডি আছে, সব কিছু আছে, ইনশাল্লাহ আপনি চলাফেরা করতে পারতেছেন। চেষ্টা করেন যত গ্যাদারিংকে একটু অ্যাভয়েড করা যায়, সেফ সাইডে থাকাটাই বেশি ভালো। আরও একটু যেটা হয়, জ্যাকসন হাইটস হোক বিভিন্ন জায়গায় একটু রাজনৈতিকভাবে একটু দলীয় কোন্দলন থাকে। আমাদের জানা মতে আমাদের কমিউনিটি অনেকে ক্ষতি করতে চাচ্ছে, জাস্ট ক্ষতি করতে চাচ্ছে, যে আমি এই দল করি, আপনি বি দল করেন, এ বি দলের মধ্যে সামহাও আপনার সাথে আমার কোনোদিন একদিন ক্লাস ছিল, এখন চান্স পাইছি আমি আইএসকে কল দিয়ে জানাই দিতেছি যে এবিসিডি একজন লোক আছে, সে ইলিগাল ওর তার দিস অ্যান্ড দ্যাট। তো আমরা যেন সবাই এই জিনিসটা একটু খেয়াল করি, যে ভাই বোন বা তার ছেলে মেয়ে দেশে স্কুলে ভর্তি করানো আছে, পড়াশোনা করতেছে, একজন একটা সিম্পল ফোন কলের জন্য কারো জীবনটা যেন ধ্বংস না হয়। সো বিনীতভাবে অনুরোধ থাকবে সকলের প্রতি, আমাদের কমিউনিটির, হয়তো কারোর সাথে কারো এনিমি থাকতে পারে, এনিমির দিকে না তাকে ক্ষমা করে দিবেন প্লিজ, কারো লাইফটা যেন ধ্বংস না করেন। এটা হচ্ছে এখন আমাদের কমিউনিটিতে একজন একজনকে কল করে দিচ্ছে, সামহাও আপনাকে আমি পছন্দ করি না, সামহাও আপনার সাথে আমার একটা কোনো দ্বন্দ্ব ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক অর এনিথিং থাকুক, আমি জানি আপনার কাগজ নাই, সেজন্য আমি কি করতেছি আইসকে কল দিয়ে আপনার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। ভাই সে একটা বাঙালি, বাংলাদেশ থেকে আসছে, আপনিও বাংলাদেশে, হয়তো আপনার পাসপোর্ট হয়ে গেছে, তার হয় নাই, পেন্ডিং আছে,
এবং সে তার বাচ্চা ফ্যামিলি নিয়ে আসে, এমন অনেকের বাড়িতে সব রং ইনফো দেওয়ার কারণে এমন হচ্ছে পাসপোর্ট আছে, তারপর আইস তার বাড়িতে হামলা দিছে বিকজ রং ইনফরমেশন ছিল সেম বিল্ডিং এ। এই প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো আইস কি আসলে আপনি মিস্টার অমুক, এবিসিডি আপনি এবিসিডি, আপনি আইসকে ফোন করে বললেন অমুক এবিসিডি এই হলো, আইস কি এতটাই বোকা কিংবা আইস কি আসলে তাদের কথা নাচার মতো মানুষ যে আইস সেখানে হানা দেবে? না, ওইভাবে ওরা করে না। বাট এ জায়গায় তো একটা ইনফো দেয় না, যখন আমি আপনার এনিমি, ওকে, আমি কিন্তু আপনার ইমিগ্রেশন সংক্রান্ত সম্বন্ধে একটাই যে জিনিস বলছে তা বলি নেই। হুম হুম হুম, যেভাবে আপনাকে ড্যামেজ করা যায়, যত কিছু আপনার এগেনস্টে বলা যায়, 10টা থেকে 20টা কমপ্লেন করছে আপনার এগেনস্টে আমি, যেভাবে আপনি জিরো করা যায়। আইস আপনার শুধুমাত্র এর জন্য আসে না আপনার বাড়িতে, ইয়েস হয়তো আসছে, আলাপ আলোচনা করছে, আপনার চলাফেরার জিনিস জানতে চাচ্ছে, আপনি কোথায় কি কাজ করেন সেটা জানতে চাচ্ছে, আপনার অ্যাক্টিভিটিস কি কি করেন, আপনি কোন মসজিদে যান। এমনও আমি দেখছি কোনো এক নেতাকে, আমাদের কমিউনিটি অনেক পুরাতন, বদর মোর দেন 30 ইয়ার্স এই দেশে আছে, কোন মসজিদে যান, কোথায় জব করেন, কার সাথে চলাফেরা করেন, কি কি করেন, কোথায় কোন দেশে কবে গেছেন, কতদিন দেশের বাইরে ছিলেন, অনেক কিছু সবকিছু ওনাকে জানিয়ে প্রশ্ন দেওয়া করে। হয়েছে। না, শত্রুতা আইস অবশ্যই ওনাকে হবে। জিজ্ঞাসা করছে বলি যে এই তুমি কি এতদিন এই জায়গায় ছিলে, তুমি এটা দেখেছো, তুমি কি এরকম কাউকে চিনো কিনা, এরকম রিলেটেড কেউ তোমার আছে কিনা, আমরা আইসকে দিচ্ছি ইনফরমেশনগুলি। সো এগেইন সকলের প্রতি বিনীত আবেদন থাকবে, প্লিজ যদি কারোর প্রতি কোনো ধরনের কোনো শত্রুতা থাকে মাফ করে দিবেন। একজন আরেকজনের প্রতি আমরা এই ব্যাড সিচুয়েশনে, ইমিগ্রেশন দিনে খারাপ যাচ্ছে ইউএসএ, আমরা সবাই জানি যে একটা লোক তার ফ্যামিলি নিয়ে আসে, 2টা 3টা সন্তান নিয়ে দেশে থাকে, আপনি একটা সিম্পল কলের জন্য সে যদি তার ফ্যামিলিকে ধ্বংস করে নিয়ে চলে যেতে হয়, অনেক কষ্টকর, অনেক পেনফুল। আশা করি সকালে এ ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি দিবেন। আমরা কিছুদিন হয়তো দলাদলি নাই করি, অনেক সময় হয়তো বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওর অন্যান্য দল হোক, দল করতে গিয়ে এই চাঁদারের মধ্যে ঝগড়া হচ্ছে, এবং এই ঝগড়ার সূত্রপাত থেকে চলে যাচ্ছে আপনার এগেনস্টে আইসকে কল দেওয়া। জি জি জি, যেটা হয়তো আমরা কাঙ্ক্ষিত, এদেশে আসি, কাঙ্ক্ষিত অনেকেই নয়। হয়তো আমরা আসি এদেশেই আমাদের নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য, আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য, বাংলাদেশের রাজনীতি করে আমাদের লাইফটা যেন আমরা ধ্বংস না করি। ইয়েস, যদি চাই অবশ্যই করবেন, বাট অ্যাগ্রেসিভ যেন আমরা কেউ কারো বিপক্ষে না চলে যাই। এবং একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে প্রকৃতি সব ঋণ শোধ করে দেয়। আপনি যখনই কারো শত্রুতা করবেন, কারো ক্ষতি করতে যাবেন, কোনো না কোনো ভাবে সেটা আপনার কাছে ফেরত আসবে, হয়তো আসবে। হয়তো আজকে নয়, একদিন। আগামীকাল কিংবা পরশু। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দিভিউজ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ইমিগ্রেশনের বর্তমান পরিস্থিতিতে কি ধরনের সতর্কতা মেনে চলবেন, এবং একই সঙ্গে আমরা জানানোর চেষ্টা করছিলাম হজ, উমরা এইসব বিষয়ে আপডেট কি আছে। যেহেতু আমাদের সাথে আছেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও এবং প্যারালিগাল বেলাল হোসেন বেলাল, আমরা শুরুতে একটু উমরা এবং হজের আপডেটটা জেনে নিতে চাই এই কারণে যে উমরা করার ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার একটা বাধ্যকতা ছিল, সেখানে কোনো নতুন পরিবর্তন এসেছে কিনা, এবং উমরাতে লাস্ট এন্ট্রি লাস্ট এক্সিট কবে করা যাবে, যেহেতু সামনে হজের বিষয় আছে, এই তথ্যটি যদি একটু জানিয়ে দেন। ধন্যবাদ জল, আবারও আপনাকে। ভ্যাকসিন বাধ্যতামূলক ছিল সৌদি গভর্নমেন্টের, সেটা ছিল 1 ফেব্রুয়ারি থেকে যারা যাবেন 10 দিন আগে ভ্যাকসিন দিতে হবে। বাট আপাতত সৌদি গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে না, ভ্যাকসিন আর লাগবে না। ওকে, সো মোটামুটি স্বস্তির জায়গা হচ্ছে এই জিনিসটা, বিকজ ছিল 1 ইয়ার অ্যান্ড আপ এনিবডি। ছোট বাচ্চাদের জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে, পেইনফুল ভ্যাকসিন, এবং এটা অনেক ব্যথা হয় এবং জ্বরও আসে। যাই হোক, ভ্যাকসিন সৌদি গভর্নমেন্ট উদ্যোগ করছে, ভ্যাকসিন এখন থেকে আর লাগবে না আপাতত, আনটিল নিউ অর্ডার ছাড়া। আপনার পরবর্তী কোশ্চেন ছিল কবে লাস্ট এন্ট্রি করা যাবে উমরার জন্য, নট হজ, উমরার জন্য। উমরার জন্য যদি কেউ যেতে চান, এপ্রিল মাসের 13 তারিখে সৌদি আরবে এন্ট্রি করতে হবে লাস্ট, হুইচ ইজ যদি আমাদের JFK-তে ট্রাভেল করেন 12ই এপ্রিল লাস্ট আপনার ফ্লাইট, যদি উমরা করতে আপনি যেতে চান উমরার জন্য। আর আপনাকে এক্সিট করতে হবে ওই জায়গা থেকে এপ্রিল 29 লাস্ট ডে, এপ্রিল 29-এর মধ্যে আপনাকে ওই দেশ ছাড়তে হবে। সো আপনি কেউ যদি 3 উইকস থাকতে চান তখন কিন্তু আপনার হচ্ছে না। সো প্লিজ আপনি 10 দিনের মধ্যে 12 থেকে আপনাকে- যাচ্ছেন না, 12 থেকে যান, আপনি 29-এ ফিরে আসবেন। সো লেংদি টাইম ওইটা হচ্ছে না। এবার অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য বছর সাধারণত আপনার 21 দিন আগে বন্ধ করে, এবার কিন্তু অলমোস্ট 2 মাস আগে এবার গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে। ওদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে, সো ওরা চাচ্ছে যারা ইলিগাল আছে তাদেরকে এই টাইমের মধ্যে ক্লিয়ার করবে সৌদি আরব। তো সেজন্য নতুন এন্ট্রি যাতে না হয়, নতুন লোকের গ্যাদারিংটা যেন একটু কম হয়, সেজন্য ওদের এই জিনিসটা এন্ট্রি ডেট অ্যান্ড এক্সিট ডেট ওরা অনেক আগেই এবার আমাদেরকে জানিয়ে দিল, হুইচ ইজ লাইক ফেব্রুয়ারিতে
অন্যান্য বছর আমাদেরকে অনেক পরে জানায়, বাট এবার সেটা ফেব্রুয়ারিতে ওদের ঘোষণা আসছে যে দিস ইজ আওয়ার ডেট। আর ভিসার ক্ষেত্রে যেটা আছে, দুবাই আপনি জানেন দীর্ঘদিন বন্ধ ছিল। বাংলাদেশ পাসপোর্ট, বাংলাদেশ ন্যাশনালিটির জন্য দুবাইয়ের ভিসা অতি সম্প্রতি কাপল অফ ডেজ হচ্ছে। সো দুবাই গভর্নমেন্ট অ্যাগেন অ্যালাউ বাংলাদেশের পাসপোর্ট যারা গ্রিন কার্ড আছে দুবাই যারা যেতে চান, যাদের দুবাইয়ের ভিসা লাগবে, ইয়েস ওপেন, চাইলে দুবাইয়ের ভিসা ওনার করতে পারেন। বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশের পারবেন। পাসপোর্টে দুবাই ভিসা হচ্ছে। অনেক ধন্যবাদ, অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অসংখ্য প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসেছে, আমরা সবগুলো প্রশ্ন হয়তো সময় স্বল্পতার জন্য নিতেও পারছি না। একজন জানতে চাচ্ছেন তিনি ইউএস গ্রিন কার্ডধারী, তিনি যদি বাংলাদেশে থাকতে চান কত মাস থাকতে পারবেন, 6 মাসের বেশি থাকলে সমস্যা হবে কিনা। 6 মাস থাকাটাই আমরা সবসময় এই বিষয়গুলো নিয়ে এর আগে কথা বলেছি। আপনি আমাদের আগের শোগুলো যেগুলো বেলায়েত হোসেন করেছেন সেগুলো দেখলেও আপনারা উত্তর পেয়ে যাবেন। মামুন তো ওনাকে একটু হয়তো আপডেট দিয়ে দিই, যেহেতু ওনার কোশ্চেন ছিল, যদি কোনো কারণে আপনি 6 মাসের বেশি থাকতে চান, আপনি হয়তো টুডে এন্ড টুমরো ফাইনালে আপনি ইউএস নাগরিক হওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করবেন সিটিজেনশিপের জন্য। যে বছর আপনি সর্বোচ্চ 6 মাসের বেশি ছিলেন, লেটস সি এক্সাম্পল কেউ এদেশে 8-10 বছর যাবত আছেন, কোনোদিনই উনি অ্যাপ্লাই করেন নাই পাসপোর্টের জন্য, সিটিজেনশিপের জন্য, হয়তো প্রয়োজন মনে করেন নাই, এখন পরিস্থিতির কারণে উনি মনে করেন যে না আমার দরকার আছে করা, সামহাও গত বছর আপনার মোর দেন 6 মান্থ ছিল, আবার শুরু হবে 5 বছর মাত্র আপনার আবার টাইম শুরু হয়ে গেল। সো এর জন্য সেফ সাইড লেস দেন 6 মান্থ থাকা। বাট লেস দেন 6 মান্থ থাকলে যে আপনার টাইম হয়ে যাচ্ছে তা না, লাইক 6 বছর কিন্তু আপনার 3 বছর হচ্ছে, 3 বছর আপনার জায়গায় 3 বছর বাংলাদেশ। সো তখন আরো আপনাকে এক্সট্রা থাকতে হবে, বাট টাইমটা আপনার জিরো হচ্ছে না। ওকে, ওয়ান শট যদি মোর দেন 6 মান্থ থাকেন, টাইমটা আপনার জিরো হচ্ছে। সো মামুন খান একটি প্রশ্ন করেছেন, তিনি বলছেন আমি বর্ডার দিয়ে আসি, 1 বছর হয়ে গেছে, আমি এখানে আন্ডার এজ হয়ে আছি, আমার মার্চের 7 তারিখ কোর্ট ডেট, আমি এখানে স্কুলে পড়ি, আমার কি আইস ধরলে কোনো প্রবলেম হবে? উনি কি বর্ডার দিয়ে আসার সময় ক্লিয়ার করে নাই আসলে? ওকে, যদি ওনার কোনো ধরনের অ্যাসাইলাম ওর বর্ডারে যদি উনি কেস করে থাকেন, ওনার এগেনস্টে ওরা একটা এলিয়ান নাম্বার তৈরি করবে। যদি উনি বর্ডারে ধরা দিয়ে থাকেন, তাইলে ওনার কেস পেন্ডিং, ওনার ডেটও থাকবে ডেফিনেটলি, তার উপরে করে কাজ হবে। আর যদি ওই জিনিসটা আমাদের ক্লিয়ার না করে, তাহলে কিন্তু আমরা ওনার ভালো অ্যান্সারটা দিতে পারবো না। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটির উত্তর দিতে চাই। দর্শক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি বলেন। আমার দুটো প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার 1 সপ্তাহ পরে একটা ট্রাফিক টিকিট পাইছিলাম, যেটা আর কি ইউটার্নের জন্য আর কি। প্রশ্ন হচ্ছে, আমি এটা যদি সিটিজেন পরীক্ষায় আমাকে এটা বলতে হবে না বললে চলবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিটিজেনশিপ পরীক্ষার ডেট আপনার কি ডকুমেন্ট নিয়ে যাইতে হয়? আপনার যে অ্যাপ্লিকেশন লেটার থাকে ওইখানে যেগুলো লেখা থাকে ওগুলাই নিতে হয়, নাকি বাড়তি কোনো ডকুমেন্ট মানে পার্সোনালি ভাবে নিয়ে যাইতে হয়? যদি জানা থাকে একটু বলবেন। জি, যদি একটু লাইনে থাকেন। একটু লাইনে থাকেন আপনি। ওকে, আপনার ইউটার্নের একটা টিকিট ছিল, সেটা নিয়ে আপনার কোশ্চেন ছিল। যদি আপনি এটা পে করে দেন, এটা ফেডারেল ক্রাইম না। না, এটা পে করা হয় না। আমি নো গিলটি দিয়ে ওটা সেন্ড করছি, বাট আমার এখনো কোনো রেজাল্ট আসে নাই। প্রায় অলমোস্ট তাইলে এটা আপনাকে একটু নোটিফাই করতে হবে। নোটিফাই করলে আপনাকে হয়তো বিভিন্ন কোশ্চেন করবে, ওটার অ্যান্সার আপনাকে করতে হবে। আর যদি আপনি ওটাকে স্টিল চাইলে আপনি পে করতে পারেন। আই উড সে, যদি আমি এই জায়গায় থাকতাম আজকের জায়গায়, তাহলে আমি পে করে দিয়ে ওটাকে জিরো করে ফেলতাম, ওটাকে আমি আর নিতাম না, দেন ওটাকে আমাকে আর দিতে হতো না। আমাকে কোনো মানে বিল দেয় না যে আমি এত টাকা পে করতে হবে, এরকম কিছু দেওয়া হয়? আপনি নো গিল্টিকে না দিয়ে যদি আপনি গিল্টিতে নিয়ে যান, আপনি যারা ট্রাফিকের টিকিট নিয়ে কাজ করে ওদের সাথে আপনি যোগাযোগ করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি পারবেন। আর সিটিজেনশিপে আপনি বলছেন যে আপনি কি কি পেপার ওয়ার্ক নিয়ে যাবেন, আমি জানি না আপনার কি থ্রোতে। যদি আপনার স্পাউস হয়ে থাকে, লেটস সে আপনার ওয়াইফ আপনার জন্য যদি অ্যাপ্লাই করে থাকে, তাহলে এক ধরনের ডকুমেন্ট থাকতে হবে। আর যদি অন্য, আমি জানি না আপনার কোন ক্যাটাগরি থেকে আপনি সিটিজেনশিপে যাচ্ছেন। আমি অ্যাসাইলাম ক্যাটাগরিতে পাইছি। আমার প্রশ্ন হচ্ছে, মানে লেটারে যেগুলো লেখা থাকে ওগুলাই নিতে হবে নাকি? হ্যাঁ, এগুলি নেবেন। আর এর সাথে যেটা আপনি অ্যান্সার অনেক কিছু হয়তো এক্সট্রা থাকবে না, মেইন জিনিসটা যেটা আপনি হয়তো একটু প্রুভ করবেন বাংলাদেশে যে আপনার একটু সমস্যা ছিল, কি কি ধরনের সমস্যা ছিল, ওই প্রুফ যদি আপনার থাকে, কোনো পেপার কাটিং হোক, কোনো জায়গায় এরকম কিছু পিকচার ছিল যে জায়গায় আপনি কোনো এফেক্টেড ছিলেন, যতগুলি স্ট্রং সাপোর্ট আপনার থাকবে তত ভালো। বেশি ধন্যবাদ। দর্শক, আরেকজন দর্শক আছেন, এরপর হয়তো আমরা নতুন কোনো টেলিফোন নেওয়ার সময় পাবো না, তারপরে এই প্রশ্নটি আমরা নিতে চাই, সবশেষ প্রশ্ন। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, আপনার ওই যে বলছিলাম যে আমার নামটা আমি একটু রিজার্ভ রাখতে চাচ্ছিলাম। জি জি sure, sure, sure. তো আপনার হচ্ছে আমি একটা প্রশ্ন ওনার কাছে করেছিলাম যে আমার ওয়াইফের একটা ডিজিট নাম্বারটা ভুল হয়েছে, Right, ওইটা right, মনে হয় উনি right, একটু right. ভুলে গিয়েছিল। ওকে, লাইনে পাশাপাশি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনাকে থ্যাংক ইউ যে আপনি আমাকে একটা পুরা মানে মনের একটা কথা বলছেন যে জ্যাকসন হাইটসে অনেক দলের ই আছে, তা আমি দলীয় ভাবে একটু হ্যারেস, যার জন্য আমি একটু সেফলি নিলিবিলি জায়গায় Right. থাকি ভালো। বা থাকছি, মানে বাংলাদেশের থেকে Yes, একটু yes. আলাদা জায়গায়। Yes. যাক, আমার জন্য দোয়াও করবেন, প্লাস একটু যদি জানাতেন আর কি আমার কি করা, জি অনেক কি ধন্যবাদ, করবো আমরা আর কি। বুঝতে পেরেছি। জি সো লাইনে থাকেন এক সেকেন্ডের জন্য। আপনার ওয়াইফের লাইনে একটা ডিজিট ভুল আছে নামে। ওকে, সেটা এই জায়গার এন্ট্রিতে ওর বাংলাদেশের সাথে এটা ক্লিয়ার না, ওনার সাথে আমি চাচ্ছিলাম কথা বলতে। এখানে যখন না, উনি যে অ্যাপ্লাই করেছিল অ্যাসাইলামে, সেখানে ওকে, এটা টাইপিং মিস্টেক, এটা নিয়ে কিছু আসে যায় না, কিন্তু এটা- টাইপিং মিস্টেক, এটার জন্য আপনাকে বড় ধরনের কোনো কিছু করবে না, টাইপ জাস্ট অনিচ্ছাকৃত ভুল। চাইলে তো সেটা উনি সংশোধন করে দিতে পারবেন ইন এখন। ফিউচারে যদি বলে করতে পারে, অথবা উনি অ্যাজ ইট ইজ চলতে পারতেছে, কেউ ওনাকে আটকাবে না। লেটস সে ডিল অ্যাপ্রুভস, কেউ দুইটা দেয়, কেউ একটা দেয়, এটা নিয়ে বিগ ডিল হয় না। ওকে মোহামেড কারো হয়তো টাইপিং এর ক্ষেত্রে হয়তো ডাবল এম হয়েছে, কারো সিঙ্গেল এম, একটা এম, এমনও কিছু একটা হইতে পারে হয়তো। আপনি উনি যে যেটা বলছেন একটা attorney-র ডিজিটের মধ্যে জিনিস আছে, আবেদন এটা নিয়ে করেছেন। বিগ ডিল হবে না। হ্যাঁ, এটা নিয়ে বিগ ডিল হবে না। যেটা আপনি অ্যাপ্লাই করছেন অ্যাজ ইট ইজটা তো আপনি চলতে পারেন। একটা ওয়ার্ড 19-20 আছে ওনার। ওকে, এমনকি এটি ফাইনাল যে ইন্টারভিউ হবে তখনই আপনি এটি ঠিক করে Yes. নিতে পারবেন। তারপর আপনি যে অ্যাটর্নির মাধ্যমে করেছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, করেন। তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। অনেক সময় আমরা বেশি নিয়ে নিয়েছি, তারপরও আপনাকে ধন্যবাদ প্যারালিগাল বেলাত হোসেন বেলাল ভাই, বিকজ আপনি এই সময়টাতে দুঃসময়টাতে মানুষ যখন একটু স্বস্তি চায়, এবং আমরা আসলে কোনো আতঙ্ক তৈরি করার জন্য নয়, আমরা আসলে এটি বলার জন্যই এই অনুষ্ঠানটি করে থাকি যে এটি আইনের দেশ, এখানে আইনের বাইরে কোনো কিছু হয় না। আপনি যদি আইনের ভিতরে থাকেন এবং প্রপারলি আইন ফলো করেন, অনুসরণ করেন, আমেরিকা আইনের শাসন আছে, আপনার জন্য কোনো না কোনো ভাবে আইন অপেক্ষা আছে, কিভাবে আপনাকে প্রোটেকশন দেওয়া যায়, কিভাবে আপনাকে রক্ষা করা যায়। শুধু বাড়তি যে সতর্কতার দরকার সেটি আপনাকে মেনে চলতে হবে। অনেক ধন্যবাদ বেলাত হোসেন বেলাল ভাই, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।